ভাই আপনার নাম পরিচয় দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি মাসুদ মুন্সি। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মোহাম্মদ মাসুদ মুন্সি। জুলাই আন্দোলন একজন সক্রিয় কর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সক্রিয় কর্মী। আমি আজকে আপনাদের মাঝে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে গত ১৬ বছর যে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় ছিল, তখন আমরা প্রকাশ্যে এই প্রেস ক্লাবে, শাহবাগে, নয়াপল্টনে সহ অসংখ্য জায়গায় প্রকাশ্যে রাজপথে অবস্থান নিয়েছিলাম। কিন্তু তখন অসংখ্য গুপ্ত নেতারা তখন ছাত্রলীগ করার পরে পরবর্তীতে তারা দৃশ্যমান হয়েছে। তারা বলেছে যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, কিন্তু আমরা মূলত তাদেরকে দেখেছি তারা ১৬ বছরই আওয়ামী লীগের পাছাটা গোলামি করেছে। আপনারা জানেন গত ১২ তারিখে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের আগে বাংলাদেশের গুপ্ত সংগঠনগুলো, বিশেষ করে জামাত শিবির, তারা বলেছিল যে কিসের ফ্যামিলি কার্ড, কিসের কিসের কৃষক কার্ড, এটি ভুয়া। আমরা দেখেছি আমাদের নেতা জনাব তারেক রহমান যখন ক্ষমতা এসেছেন, তিনি ক্ষমতা আসার পরবর্তীতে কৃষকদের কৃষি ঋণ ১০,০০০ টাকার যেগুলো ছিল ওগুলা মওকুফ করে দিয়েছে। এটা তারেক রহমানের যে কমিটমেন্ট ছিল, ওয়াদা ছিল, সেটা প্রথম পূরণ করেছেন। তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড দিবে। ইনশাল্লাহ আমরা দেখতে পাবো এই চলতি মাসের ১০ তারিখে আমরা ফ্যামিলি কার্ড দেখতে পাবো। এই প্রত্যেকটি কার্ডের ব্যাপারে গুপ্ত সংগঠন জামাত শিবির সবসময় বিরোধিতা করেছে। তারা মানুষকে বুঝিয়েছে ফ্যামিলি কার্ড ভুয়া, কৃষি কার্ড ভুয়া। কিন্তু আমরা দেখেছি আজ সবকিছু দৃশ্যমান। যখন নির্বাচনের সময় তারা প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে বলেছিল যে বিএনপি ক্ষমতা আসলে ইসলাম ধ্বংস করে দেবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা দেখতে পেয়েছি গত ১২ তারিখের পরে এই পর্যন্ত বিএনপি কোনো ইসলাম বিরোধী কোনো কাজ করে নাই। এটা থেকে প্রমাণিত এই জামাত শিবির গত ১৭ মাসে যে মিথ্যাচার করেছে, ইসলাম বিরোধী বিএনপিকে দাঁড়ানোর চেষ্টা করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। আপনারা জানেন গত পরশুদিন তেজগাঁও কলেজে সেখানে সংঘর্ষ হলো। আমরা দেখেছি যে ছাত্রদলের একজনকে এলোপাতানি ছুরিতে আঘাত করে তাকে আহত করে হাসপাতালে ভর্তি করেছে। কিন্তু পরবর্তীতে এই গুপ্ত সংগঠনগুলো সেটা প্রকাশ করার চেষ্টা করেছে যে বিএনপি ছাত্রাবাস দখল করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখতে পেলাম সমস্ত জায়গায় তারা মব সৃষ্টি করে ছাত্রাবাস দখল করার চেষ্টা করছে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় তারা এককভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সব জায়গায় তারা দখল বাণিজ্য চালিয়েছে। আপনারা জানেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে সর্ব জায়গায় তারা মব সৃষ্টি করার একটা পায়তারা তৈরি করার চেষ্টা করছে। আমরা দেখেছি প্রথম আলো পত্রিকায় হামলা যখন হলো, তখন গুপ্ত নেতারা, শিবিরের সকল নেতারা বলেছে যে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটকে জ্বালিয়ে দিতে হবে। কিন্তু সেই সময় যখন এই হামলা করা হলো প্রথম আলো এবং ডেইলি স্টারে, কোনো প্রশাসনিক কোনো কার্যক্রম আমরা দেখতে পেলাম না। এটাকে বন্ধ করার জন্য প্রশাসন যে ভূমিকা পালন করা দরকার ছিল সেই সময় সেটা করে নাই। এটা থেকে বোঝা যায় যে সেই সময় যত মববাজ হয়েছে, যত গুপ্ত হামলা হয়েছে, সবকিছু জামাত শিবিরের অংশগ্রহণে হয়েছে। আপনারা কিছুদিন আগে জেনেছেন যে ইরানে ইসরায়েল হামলা করেছে এবং আমেরিকার সাথে নিয়ে। সেখানে সেই ইরানে কেন হামলা হলো সেটার জন্য তারেক রহমানের কাছে জবাব দিতে চেয়েছে জামাত শিবির। এর চেয়ে বোকামি, এর চেয়ে লজ্জাজনক জবাবদিহিতা পৃথিবীতে আর কোথাও হয়েছে কিনা আমি জানি না। আমার কাছে মনে হয় যে জামাতের লোকেরা কোথায় কোন জায়গায় মাগিবাজি করে সেটারও তথ্য মনে হয় যে বিএনপিকে দিতে হবে। তারা এরকম একটা চিন্তাধারা নিয়ে মাঠে নেমেছে। আপনারা দেখেছেন হাসিনা পালিয়ে গেছে গত ১৭ মাস হলো। এখনো জামাত শিবির প্রকাশ্যে কোনো জায়গায় কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি দিতে পারে না। কারণ তারা যে গত ১৬ বছর গুপ্ত ছিল, সেই গুপ্ত থাকার মানসিকতা এখনো তাদের বিরাজমান। তারা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পরবর্তীতে তারা কোনো জায়গায় তাদের কমিটি দেওয়ার মতো মানসিকতা তারা তৈরি করতে পারে না। আমরা সর্ব জায়গায় দেখেছি যে জামাতের যে মনোভাব, তারা প্রত্যেকটা জায়গায় মানুষ, সাধারণ মানুষের পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করেছে। আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেই রাকসুর এজিএস আম্মান, তিনি যেই কমেন্ট করেছে, একজন ছাত্র প্রতিনিধি কখনো এরকম বাজে কমেন্ট করতে পারে না।
এরা কোন সুস্থ মানসিকতা নিয়ে রাজনীতি করে? দেখুন, বাংলাদেশে ছাত্রলীগ চলে গেছে, কিন্তু ছাত্রলীগের অঙ্গ সংগঠন ছাত্র শিবির এখনো রয়ে গেছে। কারণ তারা কখনো, আমি একটু আগে বলেছি যে তারা সারা বাংলাদেশে কোনো স্কুল কলেজে প্রকাশ্যে তারা কমিটি দিতে পারে না। কারণ তাদের প্রকাশ্য কমিটি দিতে গেলে দেখা যায় যে তারা গত 16 বছরের ছাত্রলীগ ছিল। এটা বিশেষ করে আপনার সাদিক কায়েমের যে বক্তব্যগুলো আছে, তিনি যে ছাত্রলীগ ছিল সেটার প্রকাশ্যে তার ছবি দেখেছেন, এবং তিনি নৌকা নৌকা বলে স্লোগান দিয়েছেন। আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই, এখন গুপ্ত থাকার সময় না, এখন প্রকাশ্যে আসার সময়। ভাই, যেরকম রাজনীতি করার অধিকার রাখে সে সেটা করুক, কিন্তু গুপ্ত কেন থাকতে হবে? আমরা কি ইসরায়েলে বসবাস করি? আমরা বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে বসবাস করি। আমরা সব জায়গায় প্রকাশ্যে কথা বলতে পারি, প্রকাশ্যে রাজনীতি করতে পারি। তাহলে জামাত শিবির কেন পারবে না? তারা মূলত না পারার উদ্দেশ্য হলো 1947 সালে জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী পাকিস্তানের বিরোধিতা করেছে। 1971 সালে গোলাম আজম নিজামী সহ জামাতের সিনিয়র নেতারা বাংলাদেশের বিরোধিতা করেছে। 24-এ এসেও তারা সেই যে ধারাবাহিক অবস্থান সেটা এখনো বিরাজমান রেখেছে। তাদের সব জায়গায় একটাই সমস্যা, বিএনপিকে ফ্যাসিস্ট বানানোর একটা পায়তারা তৈরি করার চেষ্টা করছে। দেখেন, কোথাও যদি কোথাও মানে একটা সমস্যা হয় সেটাই বিএনপি করেছে। আমরা দেখেছি যে চট্টগ্রামে একটা মেয়েকে ধর্ষণ করার পরে গলা কেটেছে, সেটারও দায় বিএনপিকে দিতে হবে। ভাই, বিএনপি ওখানে হামলা করেছে না, বিএনপি কোনো লোক এখানে এই সংঘাতের সাথে জড়িত? আমরা দেখেছি ময়মনসিংহে যে আমেনাকে দর্শন করে হত্যা করেছে, সেটার দায় ওকে বিএনপিকে দিতে হবে। ভাই, সেখানে বিএনপির কাজটা কি? অপরাধ যে করেছে যদি সে বিএনপির লোক হয় সেটা আপনি সেটা উল্লেখ করেন, কিন্তু দেখুন, একটা কথা আছে, আমি যদি ভালো হই আমার পরবর্তী প্রজন্ম ভালো হবে, আমি যদি খারাপ হই আমার পরবর্তী প্রজন্ম খারাপ হবে। এটা সর্ব জায়গায় দৃশ্যমান। জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী, তার একটা সন্তান, 6 সন্তান এক সন্তান জামাত করে না। কারণ সেটা তাদের আকীদার সাথে, তাদের চিন্তাধারার সাথে যায় না। ঠিক আপনি দেখেন, বিএনপি যারা করে, বিএনপির প্রত্যেকটা অঙ্গ সংগঠন তাদের বাবার যে রাজনীতির আদর্শ পরবর্তী তার ছেলে করে, ছেলের জায়গায় তার নাতি নাতিনা করে। কিন্তু মওদুদীর আদর্শ আজ পর্যন্ত তাদের সন্তানেরা করতে পারে না, কারণ সেটা সহি আকীদা না। জামাতের সবসময় ভ্রান্ত মতবাদ ছিল, তারা ইসলামকে পুঁজি করে, মানুষের ধর্মের যে মৌলিক অধিকার সেটাকে পুঁজি করে তারা রাজনীতি করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে আমাদের গ্রামের প্রত্যেকটা মহিলাদেরকে বলেছে যে আপনারা ইসলামের পক্ষে ভোট দেন। তখন আমি তাদেরকে বলেছিলাম যে ঠিক আছে, আপনারা তো ইসলামের পক্ষে ভোট দিবেন, আপনারা তাদেরকে, যারা এই কথা বলছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন তারা ক্ষমতায় আসলে কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কিনা, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে কিনা। যখন এই কথা বলেছি তখন পরবর্তীতে তারা বলেছে না, আমরা এই জামাতের নায়েবে আমির তিনি আবু তাহের বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে খেলাফত প্রতিষ্ঠা করব না। তাহলে তারা রাষ্ট্রের ক্ষমতা যাওয়ার জন্য সাধারণ মানুষের ইমানকে পুঁজি করে এক কথা বলছে, আর ভারত এবং আমেরিকাকে আরেক কথা বলছে। এটাই তাদের দ্বৈত চরিত্রের নমুনা। ধন্যবাদ।